জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালে প্রথম শ্রেণীর পদের ফিজিওথেরাপিস্ট নিয়োগ সহ নানা দাবিতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বসেছেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা? বাংলাদেশ সম্মিলিত ফিজিওথেরাপি যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত এখানে সকাল থেকেই অনশনে বসেছে। তারা তাদের সাথে আমাদের কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তারা যেমনটি বলছে, তারা দুটো দাবি নিয়ে এখানে মূলত অনশনে বসেছে। আমরা আসার পরে দেখেছি দুজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি একটু দেখাতে চাই, মূলত ফিজিওথেরাপি পেশার সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে তারা আজকে এখানে অনশনে বসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের যে মূল ফটকটি রয়েছে, যেই সিঁড়িটি রয়েছে, সেখানে কিন্তু তারা এখানে অনশনে বসেছে। আমরা আসার পরে দেখেছি দুজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। মূলত তাদের দুটো দাবি রয়েছে, সেটি হলো বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন এবং সকল সরকারি হাসপাতালে প্রথম শ্রেণী পদে নিয়োগ। এই দুটি দাবিতে কিন্তু তারা এখানে অনশনে বসেছে। তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছে যে এই বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি, যেটি 2009 সালেই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মহাখালীতে, কিন্তু দীর্ঘ 15 বছর কেটে গেলেও কিন্তু এখনও সেটির কোনো বাস্তবায়ন তারা দেখতে পায়নি। সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা আজকে এই দাবি তুলেছে। মূলত তাদের সেই যে জায়গাটি এই কলেজটি স্থাপনের জন্য রাখা হয়েছিল, সেখানে বস্তি স্থাপন করা হয়েছে। বস্তির লোকজন সেখানে বসবাস করে। সেখানে তারা যেমনটি বলছেন যে রাষ্ট্রপতি ইতিমধ্যে স্বাক্ষর করেছেন যাতে করে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে দেওয়া হয় এবং সেখানে তাদের এই কলেজটি যাতে বাস্তবায়ন করা হয়, সেটি যেমনটি তারা বলছেন। তার পাশাপাশি তারা বলছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হাসপাতালে কিন্তু ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়নি। তাদেরকে প্রথম শ্রেণীর পদে নিয়োগ দেওয়ার জন্য তাদেরকে এই নিয়োগ যাতে তারা পেতে পারে, সেটিও কিন্তু তাদের দাবির একটা অংশ, তেমনটি কিন্তু তারা জানিয়েছে। এর পাশাপাশি তারা বলছে যে তাদের অনেক ধরনের যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যগুলো তারা দূরীকরণ করতে চায়। যেমন কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে অনেককে বিদেশে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য, দেশের বাইরে পাঠানো হচ্ছে। সেই ট্রিটমেন্ট যেটি আছে, সেই চিকিৎসা যেটি আছে, সেটি কিন্তু বাংলাদেশেই সম্ভব এবং এই যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তারাই কিন্তু এই চিকিৎসাটি করতে পারেন বা বাংলাদেশে এই চিকিৎসাটি সম্ভব হওয়া সত্ত্বেও তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন বিভিন্নভাবে তাদেরকে কিন্তু বিদেশে পাঠানো হচ্ছে। তারা বলছেন যে এই চিকিৎসা তারা দেশেই দিতে পারেন যদি তাদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের এই সুযোগ যাতে আরও উন্নত করা হয়, তাদের যেসব যন্ত্রপাতি দরকার বা যেগুলো দরকার প্রয়োজনীয়, সেগুলো যদি তাদেরকে সরবরাহ করা হয় ঠিকঠাকভাবে সরকারিভাবে, তাহলে কিন্তু তারা এই চিকিৎসাটা দেশে বসেই দিতে পারেন, তেমনটি তারা যেমনটি বলছেন। সেই সাথে সাথে আর একটু তথ্য দিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে গত 2 মাস আগে কিন্তু তাদের এখানে আগেও তারা এখানে আন্দোলনে বসেছিল। তখন তাদেরকে বলা হয় যে 15 কার্য দিবসের মধ্যে তাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এবং এই সময়টাতে দুটো সংস্কার কমিটি গঠন করা হয়। কমিটি দুটো, একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা এবং অন্যটি স্বাস্থ্য সেবা বিষয়ক। এই দুটো যেই সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, সেই দপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের আশ্বস্ত করেছিলেন এবং তাদের সাথে বেশ কিছুদিন তারা বসেছেন যাতে করে তাদের এই দাবি দাওয়া নিয়ে তারা বসতে পারেন এবং দাবি দাওয়া পূরণ হন। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বারবার বসছেন, কিন্তু আদতে কোনো রকম কোনো লাভ না হওয়ায় আজকে তারা এই অনশনে বসেছেন এবং তারা বলছেন যে তাদের এই অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসে উপস্থিত হয়, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা এক পাও নড়বেন না এবং তারা কিন্তু অনশনে একেবারে তেমনটি কিন্তু তারা এখানে আমাদের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু তেমনটি বলছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা স্লোগানের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন
যাতে করে তাদেরকে তাদের যে দাবি দেওয়া সেটি মেনে নেওয়া হয় এবং মেনে নিতে যেন স্বাস্থ্য উপদেষ্টা তিনি যাতে এখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তাদের যে দাবি রয়েছে সেগুলো যাতে শোনেন, তারা তাদের শোষণ বঞ্চনার যে ইতিহাস সেটি যেন তারা শোনেন, তাদের এই যে কলেজ দীর্ঘ 15 বছরেও প্রতিষ্ঠা না হওয়া এবং তাদের বারবার আশ্বাস দিয়েও তাদের দাবি দেওয়াগুলো পূরণ না করা, এই বিষয়গুলো কিন্তু তারা ফুটিয়ে তুলবেন বা তারা এগুলো উপস্থাপন করবেন স্বাস্থ্য উপদেষ্টার কাছে, তেমনটি তারা প্রত্যাশা করছেন এবং এই দুটো দাবি নিয়ে মূলত তারা এখানে অনশনে বসেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জাহিদ। মহাখালী থেকে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের আন্দোলনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। এক মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 8 সদস্যের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণহত্যা মামলায় বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এর আগে কাশিমপুর কারাগার থেকে আনা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। 3 সদস্যের ট্রাইব্যুনালের শুনানির শুরুতেই আসামি পক্ষের আইনজীবীরা নিজেদের পক্ষে ওকালতনামা দাখিল করেন, যা আদালত মঞ্জুর করে নেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততা তুলে ধরেন। পরে ট্রাইব্যুনাল 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল তা প্রমাণ হিসাবে ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে তারা এ ধরনের শব্দ ব্যবহার করেছে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় সম্পাদকদের উপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে সাংবাদিকরা সম্মতি উৎপাদনের কাজ করেছেন বলে ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজ বোর্ড, বেতন সুরক্ষা, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ 8টি সংস্কার প্রস্তাব দেয়া হয়। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেকের হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান ছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। পুলিশের আইজি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের এসবির সাবেক প্রধান বাহারুল আলম।
এবং বিএমপি কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। আমরা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে আইন শৃঙ্খলা জননিরাপত্তা এই বিষয়গুলো আরও জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে এবং এছাড়াও প্রশাসন সহ আরও বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রেও সরকার আরও কিছু পরিবর্তন নিয়ে আসবে। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কর্মসূচিতে বিএনপির মহাসচিব বলেছেন, জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল নেবে না। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বুধবার সকালে ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরির সামগ্রী বিতরণ করেন বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায় পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না। চলতি বছর 3 বার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টে স্মরণকালে ভয়াবহ বন্যার মোকাবিলা করে জেলাটি প্রায় 2,500 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার বাসিন্দারা। কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ও মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন মাথায় রেখে বিএনপির রাজনীতির পরিবর্তন আনতে হবে। আরও বলেন, শুধু স্লোগান দিয়ে রাজনীতি হবে না, বরং মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। রাজনীতি কিন্তু আগের মতো নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে ঘটাতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের 5 দিন এবং সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে আসামি পক্ষের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 দিন এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন, শুধুমাত্র হয়রানি করতে তাদের সব মামলায় আসামি করা হয়েছে। শুনানি শেষে আনিসুল হকের 5 দিন ও জ্যাকবের 3 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ মোট 8 জনকে। শুনানি দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পলক জুনাইদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আরেকজন হলো আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব রিমান্ডে যায়। নির্বাচন কমিশনের আইন ও বিধানে অনেক দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তবে ইসির যতটুকু অন্তর্নিহিত ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরও বড় সমস্যা বলে মনে করেন তিনি। বুধবার দুপুরে ইসি সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কাজে যাতে কেউ বেআইনিভাবে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার চায় ইসি সচিবালয়ে। ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কিভাবে হয় এবং এটা উইদাউট লফুল অথরিটি কিভাবে
ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আইন কানুন বিধিবিধানকে আরো শক্তিশালী করা দরকার, আরো কার্যকর করা দরকার। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল। অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে ঢাকা কলেজে ঢুকে হামলা এবং ভাঙচুরকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষক ও ছাত্ররা। বুধবার সন্ধ্যায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ প্রশাসন 9 দফা দাবি তুলে ধরেন। তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুষ্ঠু সমাধান করবেন, যাতে আমাদের ছাত্ররা শান্ত থাকে এবং আমাদের সমস্ত কার্যক্রম সব সচল রাখা যায়। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলনেতা চূড়ান্ত করেছে নির্বাচন কেন্দ্রিক জোট ফোরাম। বুধবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে নতুন প্যানেল লিডারকে পরিচয় করিয়ে দেন নির্বাচন কেন্দ্রিক জোটটির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ারুল আলম চৌধুরী, পারভেজ, ডক্টর রুবানা হক উপস্থিত ছিলেন। আরও ছিলেন ফোরামের সভাপতি এম.এস. সালাম ও মহাসচিব রশিদ আহমেদ হোসাইনি। ফোরাম নেতারা এ সময় বলেন, পোশাক খাতের সমস্যা নিরসনে পদক্ষেপ নিতে হবে বিজিএমইএ পরিচালনা পর্ষদকে। এজন্য দরকার একজন সুদক্ষ নেতা যারা গতিশীল নেতৃত্ব এগিয়ে যাবে পোশাক খাত। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। চট্টগ্রামে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, তার ভাই সোহেল এফ রহমান ও ছেলে শায়ান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেছেন ব্যবসায়ী মাহবুব রানা। জিএমজি এয়ারলাইন্সের শেয়ার বিক্রির কথা বলে 25 লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম আদালতে বুধবারে মামলা দায়ের করেন তিনি। 2010 সালে ব্যবসায়ী মাহবুব রানা জিএমজি এয়ারলাইন্সের 25 লাখ টাকার প্লেসমেন্ট শেয়ার কেনেন। নগরীর স্টেশন রোডে একটি ব্যাংক থেকে এই টাকা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানকে দেন তিনি। পরবর্তীতে বাজারে জিএমজি এয়ারলাইন্স আইপিও শেয়ার না দিয়ে তার মতো অনেকের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করে। দীর্ঘ 12 বছর ধরে বারবার টাকা চাওয়া হলেও নানা অজুহাতে টাকা ফেরত দেয়নি অভিযুক্তরা। টাকা ফেরত চাওয়া এক পর্যায়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করেন বাদী। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ব্লকেট কর্মসূচি। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সকাল 7:30 থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এরই মধ্যে একজন ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকায় ব্যাটারি রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে এক মার্কেটিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যু হয়। ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা। বুধবার সকাল থেকে রাজধানীর শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের কর্মসংস্থান না করে এভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা অনুচিত। হাইকোর্টের নির্দেশ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ উমার রাজির বেঞ্চ। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া হয়। ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স পেতে 2010 এবং 2014 সালে রিট করা হয়েছিল, তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।
সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। ঢাকা কলেজের ১৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কিভাবে স্বতন্ত্র পরিচয় দেয়া যায় সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই কলেজগুলো নানা সমস্যা ও সংকটে রয়েছে। দাবি থাকলে রাস্তা অবরোধ না করে যথাযথ জায়গায় জানানোর আহ্বানও জানান শিক্ষা উপদেষ্টা। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। জুলাই আন্দোলনের সময় আহত বেসরকারি চাকরিজীবী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে থাইল্যান্ডে। শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এ সময় সেখানে আরও ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর, নাগরিক কমিটির নেতা ডাক্তার আহাদ। মুরাদ দীর্ঘদিন রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 18 জুলাই গুলশানে অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুরের সেনপাড়ায় হঠাৎ তার ঘাড়ে গুলি লাগে। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গত 21 জুলাই থেকে এইচডিইউতে ভর্তি ছিলেন তিনি। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে। সরকারের আন্তরিক সহযোগিতায় এবং সরকারের মাধ্যমে আমরা মুরাদকে, আমার ছোট ভাইকে থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে সুচিকিৎসার জন্য। চিকিৎসা সন্তুষ্ট আমরা, এখন প্রবলেমটা যে হাতের দুর্বলতা আছে, এটা রিহ্যাবিলিটেশন দরকার। কিন্তু স্টেবিলাইজেশন, রিসাসিটেশন, ভাইটালস অল অফ দ্য শুধু তার হাত পা যে তার নড়াচড়ার যে অক্ষমতা আছে, যদি সক্ষমতা ফিরে আসে, এর জন্য বাইরে করা হচ্ছে। চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও 15 লাখ টাকা সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সিআরবি বিআরটিএ গোয়ালপাড়া সড়ক ঘিরে অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায়, এলাকাটিতে মাদক সম্রাট হাতকাটা ইদু অবস্থান করছে। এমন তথ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট 9 প্লাটুন সদস্য অভিযান অংশ নেয়। তবে অভিযানে তাকে পাওয়া না গেলেও প্রায় 10টির বেশি মামলার আসামি তার বোন হিরোনিকে আটক করা হয়। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক ও দেশি অস্ত্র উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো এলাকায় প্রায় 6টি বস্তিঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করছে। সন্ত্রাস, মাদকপত্র, চাপটাবাজ এগুলি বন্ধ হোক, আমরা চাই। সবাই শান্তিতে থাকুক, দেশও শান্তিতে থাকুক, আমরা তো এটাই চাই। ফুলান নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। এবার 40 টাকায় টিসিবি ট্রাকে আলু বিক্রি শুরু হলো। বুধবার সকালে রাজধানীর টিসিবি ভবনের সামনে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় তিনি আরও বলেন, আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আলুকে ট্রাকলেস কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এছাড়া আলুর সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। সংকট নিরসনে প্রয়োজনে আলুর আমদানি করা হবে। এছাড়া মূল্যস্ফীতি থেকে চাপ সাধারণ মানুষকে রক্ষা করতে নানা পণ্যের শুল্ক প্রত্যাহার অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তবে স্থায়ীভাবে পণ্যমূল্য কমাতে হলে নির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এবারের 2 কেজি তেল, 5 কেজি চাল ও মসুরের ডালের সাথে 3 কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যার প্যাকেজ মূল্য 560 টাকা। আজকে কলিগকে আমরা সাথে নিয়ে সরবরাহকে সহজীকরণ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে এবং তাতে রাষ্ট্রের
হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে শুধু মূল্যের একটা স্থিতিশীলতা আনার জন্য এবং টিসিবির যে 1 কোটি পরিবারের যে কার্যক্রমটা আছে, এই কার্যক্রমের যে বাস্কেটটা আছে, এই বাস্কেটটাকে আরও বর্ধিত করার জন্য আলু প্রকৃতপক্ষেই একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে এবং ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিয়েছি। গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা। সেনাবাহিনীর মধ্যস্থতায় দুপুরে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে টানা 5ম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে সড়কের 1 কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানায় 5 দিন ধরে বিক্ষোভ করলেও মালিক পক্ষ থেকে বেতন পরিশোধের কোনো আশ্বাস মেলেনি, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে 2-1 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। এদিকে গতকাল শ্রমিকদের বকেয়া পরিশোধের যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এদিকে সকালে গাজীপুরের জেরানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে কারখানা শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এখন চারদিকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। নরসিংদীতে বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগে বাস টার্মিনাল ব্লক করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকা গুলিস্তানগামী একমাত্র পরিবহন মেঘালয়ের লাক্সারি বয়কটের দাবি জানান তারা। বুধবার সকাল থেকে দুপুর অবধি প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্তজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখে। কর্মসূচি চলাকালীন সময় টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে নরসিংদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া হয় যাত্রীপ্রতি প্রায় 110 টাকা, কিন্তু মেঘালয় লাক্সারি পরিবহন ভাড়া নিচ্ছে 150 টাকা করে। টার্মিনাল বিকল্প কোনো পরিবহন না থাকায় এমনটা করছে তারা অভিযোগ করেন শিক্ষার্থীরা। এই সিন্ডিকেট ভাঙা না হলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা। মানিকগঞ্জ জেলার প্রাণীজ খাদ্য উৎপাদন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রাণী সম্পদ ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে মতামত দেন অংশীজনরা। সেই সাথে সরকারি উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। সভায় সভাপতি করেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মূলত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ সময় এডিডিডি সহ অন্যান্য কর্মকর্তাদের অপসারণের দাবিও করা হয়। নগরীর শালবাগান পাসপোর্ট অফিসের সামনে সকালে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তাদের সাথে নানান অনিয়ম তুলে ধরে বলেন, সাধারণ নাগরিকের জন্য পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এটা করতে এলে নানা অসঙ্গতিপূর্ণ আচরণ করা হয়। এছাড়া প্রতি ক্ষেত্রেই ঘুষ দাবি করেন দায়িত্বরত কর্মকর্তারা। অভিযোগ করেন মানববন্ধন শেষে পাসপোর্ট অফিসের উপপরিচালকের সাথে দেখা করে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে 1 মাসের আলটিমেটাম দেন ভুক্তভোগীরা। এ সময় সকল অভিযোগ তথ্য প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। টাঙ্গাইল শহরের প্রবেশ পথগুলোতে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এক কর্মসূচির আয়োজন করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী।
বুধবার সকালে টাঙ্গাইলের কাগমারি এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয় রানী দিনমণি শ্মশান ঘাটের সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন অধ্যাপক সহ সবুজ পৃথিবী গ্রিন ক্লাব সংগঠন শিক্ষার্থীরা এখানে বক্তব্য রাখেন। শিক্ষার্থী ও পরিবেশবিদরা অভিযোগ করে বলেন, প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে সড়কের পাশে বর্জ্য ফেলায় স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশ নেন। নওগাঁয় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার বেলা 11টার দিকে শহরের সুলতানপুর মহল্লার মিস্ত্রিপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নজরুল ইসলামের প্রামাণিকের সঙ্গে আব্দুল মান্নানের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার জের ধরে নজরুলের উপর হামলা করে আব্দুল মান্নানের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে প্রতিপক্ষরা পলাতক। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজীর রহমান ও নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায় স্ত্রীর মরদেহ নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্স থাকা আরও 5 জন। বুধবার দুপুরে ধামরায়ের বালিথা এলাকায় ঢাকা মেডিকেল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে মানিকগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা রাজাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বালিথা এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মারা যান ফরিদুল ইসলাম। এ ঘটনায় আহত আরও 5 জন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বোম সাইক্লোন। এতে 1 জন নিহত এবং 6 লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উত্তর পশ্চিম ওয়াশিংটনের রাস্তায় গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার পর্যন্ত নর্থ ক্যালিফোর্নিয়ার এবং দক্ষিণ পশ্চিম ওরেগনে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। ঘন্টায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ হতে পারে 105 কিলোমিটার। তুষার ঝড়, বন্যা, ভূমিধসেরও আভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি এড়াতে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। আবারও গ্যাং সহিংসতায় উত্তাল হাইতি। ক্যারিবিয়ান দেশটিতে গ্যাং বিরোধী সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত কমপক্ষে 28 জন। ভিউ আসাম নাম গ্রুপের প্রধান বারবিকিউ নামে পরিচিত সাবেক পুলিশ কর্মকর্তা জিমি এক ভিডিও বার্তায় তার সমর্থকদের পেটিয়নভিল শহরে হামলার নির্দেশ দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দারা সন্ত্রাসীদের প্রতিহত করতে একসঙ্গে কাজ করে। জাতিসংঘের তথ্য বলছে, সাম্প্রতিক গ্যাং সহিংসতায় দ্বীপ রাষ্ট্রটির অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 20,000 মানুষ। বর্তমানে রাজধানী পোর্ট অফ প্রিন্সের 85% এলাকায় বিভিন্ন গ্যাংয়ের দখলে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্লাউন্সভিলে বোকা চিকা লঞ্চ পার্ট থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্পেস এক্সের এটি 6ষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এর আগে 5ম দফার পরীক্ষার সময় প্রথমবার এই সাফল্য পেয়েছিল স্পেস এক্স। ইলন মাস্ক জানান, তাদের রকেট করে একদিন মঙ্গল গ্রহ এবং চাঁদে পাঠানো হবে নভোচারীকে।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজবুত কমে আসছে এমন মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যাম পাপারো। জানান, থার্ড এবং প্যাট্রিয়টের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে, তাই ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মজুদ। হুতিদের হামলা থেকে জাহাজে সুরক্ষিত রাখতে লোহিত সাগরে কাজ করছে মার্কিন নেভি। ইউক্রেনে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট। অন্যদিকে ইসরায়েলে রয়েছে থার্ড। এমন পরিস্থিতিতে চীনের কোনো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাপারো। THAAD is believed to have a maximum altitude of 93 miles. Unlike other air defense systems, like a three-layer shield of anti- ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের দিক থেকে সিরিয়াকে টপকে শীর্ষে উঠে এলো মিয়ানমার। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2023 সালে ল্যান্ডমাইন বিস্ফোরণ মিয়ানমারের হতাহতের সংখ্যা ছিল 1003 জন। অন্যদিকে সিরিয়ায় 933 জন হতাহত হন। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইউক্রেন ও আফগানিস্তান। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই ল্যান্ডমাইনের ব্যবহার করছে। বিশ্বজুড়ে ল্যান্ডমাইনে হতাহতের 84% বেসামরিক নাগরিক, যার মধ্যে 37% শিশু। First for their fellow soldiers to advance, as well as the Kitzenhooks. Volodymyr's foot off the ground on 4 metal legs be triggered directly under. ইতিহাসে সর্বোচ্চ $94,000 পৌঁছেছে বিটকয়েনের বিনিময় মূল্য। এর আগে 20 নভেম্বর সর্বোচ্চ $92,000 পৌঁছায় বিটকয়েন। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভার্চুয়াল কয়েনটির মূল্য। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাকত কেনার জন্য আলোচনা করেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে শীঘ্রই বিটকয়েনের মূল্য ছাড়াতে পারে $1,00,000। এছাড়াও ভার্চুয়াল কয়েনের উন্মাদনায় বিশ্বজুড়ে ক্রিপ্টো কারেন্সির বাজার মূল্য পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ $3 ট্রিলিয়ন। এখন চারদিকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। আসন্ন ফেডারেশন কাপে একই গ্রুপে খেলবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। 10 দল নিয়ে এবারের আসর হবে ভিন্ন পদ্ধতিতে। অন্যবারের মতো থাকছে না সেমিফাইনাল, চালু করা হবে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ড। বুধবার বিকেলে বাফুফে ভবনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। 10 ক্লাবের নাম গেল বিপিএল এর অবস্থান অনুসারে 5টি পটে ভাগ করা হয়। ড্র অনুষ্ঠান কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই পট থেকে নাম তোলা হয়। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 3টি ভেন্যুতে। সব ম্যাচের ভেন্যু ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হলেও ফাইনাল মাঠের ঠিকানা চূড়ান্ত করবে বাফুফের পেশাদার লীগ কমিটি। এবছরের 3 ডিসেম্বর শুরু হয়ে আগামী বছরের 2 মে শেষ হবে ফেডারেশন কাপ। আগামী বছর অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। নারী ফুটবলের সব পর্যায়ে বাংলাদেশের জয় জয়কার। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। খেলা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার পাচ্ছে স্বাগতিক হওয়ার সুযোগ। নারীদের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের 5ম আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। টুর্নামেন্ট শুরু হবে 2025 সালের 11 ফেব্রুয়ারি, আর ফাইনাল ম্যাচ দিয়ে 19 ফেব্রুয়ারি আসরের সমাপ্তি। গত আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের শামসুন্নাহার জুনিয়র আর সেরা গোলকিপার রূপনা চাকমা। সাবজয়ী নারী ফুটবলারদের 20 লাখ টাকা পুরস্কারের চেক তুলে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাবজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বিসিবি সভাপতির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ফারুক আহমেদের সাথে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সিনহা ও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। এবছর নেপালে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সাবিনা ঋতুপর্ণারা। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি।
আর আজ মিরপুর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন সিরিজে স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি। প্রথমবারের মতো ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী দল। সেনোরা ও রুচি স্পন্সর হিসাবে আসায় সিরিজের নাম রাখা হয়েছে সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ 2024 পাওয়ার্ড বাই রুচি। স্পন্সর বিষয়ক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম, হাবিবুল বাশার সুমন সহ স্পন্সর সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 22 নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী দল। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, আর টি-20 সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ব্লাইন্ড টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল গেলবারের চ্যাম্পিয়ন ভারত। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা চতুর্থ টি-20 বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিচ্ছে। পাকিস্তানে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপ খেলার জন্য দলকে সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। নিরাপত্তা অজুহাতে ইতিমধ্যেই বিসিসিআই প্রস্তাব করেছে হাইব্রিড মডেলের, তার আগেই নিজেদের সরিয়ে নিতে বাধ্য হলো ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।